নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বাক্স বদল। প্রতুলের বাবার যা কাণ্ড, তার ব্যস্ততার জন্যই সব মাটি। আজ তার রওনা না হলে এমন কিছু ক্ষতি হতো না। সবে স্কুল কলেজ কাল খুলবে পুজোর ছুটির পরে। সারা ট্রেনে মোটর বাসে এই বলে লোক। প্রতুলের সে তাড়া নেই, তবে আজই এই ভীষণ ভিড় সহ্য করে জনতার চাপে উদ্ব্যস্ত হয়ে না গেলে কি চলতো না? হিলি স্টেশন 23 মাইলের রাস্তা। লোকে মোট ঘাট ওঠাচ্ছে বাসের ছাদে। বাক্স, সুটকেস, বিছানা, হইচই, গোলমাল। বেশিরভাগ কলেজের ছাত্র। তারা নর্থ বেঙ্গল এক্সপ্রেসে কলকাতা যাচ্ছে। প্রতুল যাবে আসাম মেলে বা ডাউন নর্থ বেঙ্গলে। বাস ছাড়ল। প্রতুলের দুপাশে দুটি দোকানদার, তারা তামাকের ব্যবসা করে, সেই বিষয়ে কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। সামনের বেঞ্চিতে একটি ভদ্রলোক স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে বসে। একখানা বেঞ্চি জুড়ে ওরা বসেছেন। ছেলে মেয়ে 3-4টি। তারা ভীষণ উৎপাত জুড়ে দিয়েছে বাসের মধ্যেই। তাদের দুষ্টুমি ও চেঁচামেচিতে প্রতুলের মাথা ধরে যাবার উপক্রম হয়েছে। প্রতুল যেখানটিতে অতি কষ্টে একটু জায়গা করে নিয়েছে, ছোট ছেলেটা অনবরত সেখানে এসে প্রতুলের কোলের ওপর বসে বাইরের দিকে তাকিয়ে থাকতে চাইছে। এতে কষ্ট ও অসুবিধে যথেষ্ট হলেও ভদ্রতার খাতিরে বিরক্তি চেপে যেতে হচ্ছে প্রতুলকে। যুদ্ধের সবে আরম্ভ। বাসের ওদিকে 3-4টি ভদ্রলোক যুদ্ধ সম্বন্ধে তর্ক বিতর্ক ও আলোচনায় ব্যস্ত। তাঁদের কথা শুনে প্রতুলের মনে হলো যুদ্ধ সম্পর্কিত পরিস্থিতি তাঁদের নখদর্পণে। হিটলার বা চেম্বারলেন অপেক্ষাও তাঁরা জিনিসটা ভালো বোঝেন, কারণ তর্কের মধ্যে উভয় পক্ষের ভুল ভ্রান্তি তাঁরা বিশদভাবে বিচার ও বিশ্লেষণ করে পরস্পরকে দেখিয়ে দিচ্ছেন। ড্রাইভারের ঠিক পিছনে বাসের সামনের দিকটাতে গোটা কতক রিজার্ভ সিট। দুটি মেয়ে সেখানে বসে, তাদের সঙ্গে একজন প্রৌঢ় ভদ্রলোক, সম্ভবত মেয়ে দুটির অভিভাবক। মেয়ে দুটির মধ্যে একটির বয়স 18-19 বছর, অন্য মেয়েটির বয়স 22-23 হবে। বয়সে ছোট যে মেয়েটি, সে দেখতে বেশ সুন্দরী। অন্যটির রং শ্যামবর্ণ, মুখশ্রীও ভালো বলা চলে না। তবুও তার সারা দেহে কেমন এক ধরনের লাবণ্য মাখানো। প্রতুল 2-1 অল্পক্ষণের জন্য চেয়ে চেয়ে দেখেছে। কয়েক মাইল পরে বালুরঘাট টাউনে এসে বাস দাঁড়ালো। এখানে একটি মেয়ে উঠল। পুরুষ যাত্রীও অনেকগুলি। একই বাসে নেই স্থান, তার উপর এতগুলি যাত্রী কোথায় বসে? অনেক নবাগত যাত্রী অগত্যা দাঁড়িয়ে রইল। রিজার্ভ সিটে মেয়েটির জায়গা হয়ে গেল। এরই মধ্যে আবার এক কানা ভিখিরি ভিক্ষে করতে আরম্ভ করেছে। সে উঠল বালুরঘাট থেকে 11.5 মাইল চলে এসে সদরডিহি বলে গ্রামে। রাজকাছারি আছে বলে এখানে বাস 10 মিনিট দাঁড়ায়। সামনের ভদ্রলোকটি ছোট ছেলেটির হাতে একটি পয়সা দিয়ে বললেন, দে, যা ভিখিরির হাতে দে। ছেলেটি এগিয়ে গিয়ে বললে, এই নাও ভিখিরি। ভদ্রলোক ধমক দিয়ে বললেন, ও কি, অমন বলতে নেই, ভিখিরি বলতে নেই, ছি। কানা ভিখিরি পয়সাটা নিয়ে একগাল হেসে ওর দিকে চেয়ে বললে, পোলাপানের কথা, ওদের এখন জ্ঞান কি হয়েছে বাবু? খোকা বাবুর নাম কি? ও খোকা বাবু। বেজায় ধুলো উড়ে পেছনের দিকটা আচ্ছন্ন করে ফেলেছে। প্রতুল ভাবছে, বাসের ছাদে তার বিছানার পুঁটুলিটার ওপর 7 পুরু ধুলো জমে গেল এতক্ষণে। রাস্তাও যে ফুরোতে চায় না। বড় বড় মাঠের ওপর রাস্তা, মাঝে মাঝে বিল আর ধান ক্ষেত, আর 2-1টা চাষা গাঁ। কার্তিক মাসের মাঝামাঝি। তেমন গরম নেই, তাই নিস্তার, নইলে বাসে যা ভিড়, গরমে ভীষণ কষ্ট হতো। চলন্ত বাসেও গরম কাটতো না। প্রতুল একবার মুখ বাড়িয়ে দেখলে স্টেশন চোখে পড়ে কিনা।
বালুরঘাট থেকে যে মেয়েটি উঠেছে তার হাত থেকে একখানা বই হঠাৎ পড়ে গেল বাসের ঝাঁকুনিতে। কোনো একজনের পায়ে ঠোক্কর লেগে বইখানা বেঞ্চির ফাঁক দিয়ে গলে একেবারে এসে পড়ল প্রতুলের বেঞ্চির পায়ার কাছে। প্রতুল বইখানা নিচু হয়ে তুলে দেখলে কলেজ পাঠ্য ইংরেজি বই, এট ভিক্টোরিয়ান পোয়েটস। ও সেখানে উঁচু করে তুলে ধরে মেয়েটির দৃষ্টি আকর্ষণ করে বললে, আপনার বইখানা পড়ে গিয়েছে, এই যে। হাতে হাতে বইখানা মেয়েটির হাতে গিয়ে পৌঁছলো। প্রতুল এতক্ষণ ভালো করে লক্ষ্য করেনি বাসে যে কটি মেয়ে আছে সবচেয়ে এই মেয়েটি সুন্দরী। গায়ের রং ধবধবে ফর্সা, বয়স 20-র বেশি নয়, এখনো বিয়ে হয়নি। কলেজের ছাত্রী তা তো বোঝাই গেল। কোন কলেজে পড়ে? নাম কি মেয়েটির? বালুরঘাটে কার মেয়ে? হেলে হেলে। বড় বড় টিনের চালা ও শিরিষ গাছের সারি দেখা দিয়েছে। হিলির বাজার, স্টেশনের সিগন্যাল দেখা যাচ্ছে। আরে নে, জুতো পরানে সব, হিলি এসেছে। হ্যাঁ গা, সে পানের কৌটোটা কোথায়? দেখো দেখো, বেঞ্চির তলায় পড়ে গিয়েছে। আর বস না চুপ করে, গাড়ি দেখবি তো স্টেশন আসুক। কটা জিনিস গুনে না, 1, 2, 3, 4, গাড়ির ছাদে আছে 1, 2, 3। আসাম মেলার ডাউন দিয়েছে। হুড়মুড় করে যাত্রীরা সব নামতে আরম্ভ করেছে। বাসের ছাদ থেকে কন্ডাক্টর মাল নামিয়ে কুলিদের মাথায় চাপাচ্ছে। গোলমাল সেখানটাতে যেমন, ভিড়ও তেমনি। আরে ওই লাল সুটকেসটা, ওই যে গামছা বাঁধা, দাও নামিয়ে। হ্যাঁ দাও দাও। সামাল সামাল, এই ভালো করে ধর, কাঁচের জিনিস আছে ভেতরে। আরে ওটা না, ওটা না, ওই টিনেরটা। দেখো লেখা আছে RCD। হ্যাঁ হ্যাঁ, ওইটে ওইটে। আসাম মেল এসে দাঁড়ালো। যাত্রীর দল মোট ঘাট নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটেছে। প্রতুলের মোটে একটা টিনের সুটকেস আর একটা বিছানা, তত ভারীও নয়। নিজেই সেটা হাতে করে ছুটলো টিকিট ঘরের দিকে। কুলির হাতে দিলেই এখনই আবার 4টে পয়সা। আসাম মেলে তত ভিড় ছিল না, কিন্তু পার্বতীপুর থেকে যে শিলং মেল ছাড়লো সেটা আসছে লখনৌ বা কানপুর থেকে। হিন্দুস্তানি যাত্রীরা আসামের দিকে চলেছে শীতকালের প্রথমে বিভিন্ন চা বাগানে কাজ করতে। তাদের ভিড়ে দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই ট্রেনে। রঙ্গিয়া জংশনে ভোরবেলা ট্রেন পৌঁছলো। এখান থেকে 16 মাইল দূরে ভাটিখালি চা বাগান। প্রতুল ডাক্তারি করে, বছরখানেক এই চাকরিটাতে ঢুকেছে। ফ্রি কোয়ার্টার দিয়েছে চা বাগান থেকে। জিনিসপত্র সস্তা, ওই একরকমে চলে যাচ্ছে। রঙ্গিয়ায় নেমে আবার মোটর বাস। বাগানের 2 মাইল তফাৎ দিয়ে রাঙাপাড়া রোড দিয়ে বাস চলে গেল। এইটুকু পথ একজন কুলির মাথায় সুটকেসটা চাপিয়ে বেলা 9:30 নাগাদ প্রতুল চা বাগানে নিজের কোয়ার্টারে এসে উঠল। বড় নির্জন জায়গা। দূরে অনুচ্চ নীল পাহাড় মেঘের মতো দেখা যায়। একদিকে খুব বড় একটা জলা, নলখাগড়া বনে ঘেরা। হেমন্তের সকালবেলা একটা আর্দ্র অপ্রীতিকর বাষ্প যেন উঠছে জলাটা থেকে। ম্যালেরিয়া ও কালাজ্বরের ডিপো এই চা বাগানগুলো। প্রতুল নিজেও কয়েকবার ম্যালেরিয়ায় পড়েছে এখানে এসে পর্যন্ত। ডাক্তারখানায় আসামি কম্পাউন্ডার শিবনাথ ভট্টাচার্য একাধারে ডাক্তারখানার কম্পাউন্ডার ও প্রতুলের পাচক। প্রতুল নিজে রাঁধতেও জানে না, ও কাছে তার পোষায়ও না, সুতরাং শিবনাথকে খোরাকি দিয়েও রাখতে হয়েছে। ডাক্তারখানার চাকর ছুটে এলো ডাক্তারবাবুকে আসতে দেখে। প্রতুল তাকে জিজ্ঞেস করে জানলে শিবনাথ তার বাড়ি গিয়েছে 2 দিনের ছুটি নিয়ে, পরশু আসবে। শুধু বাবার তাড়াতাড়িতে আজ আসতে হলো প্রতুলের, নয়তো পরশুই তো সে আসতো। ডাক্তারখানার চাকরকে বললে, ওরে ও ভীম, তুই জল তুলে দে আমার নাইবার আর রান্না করবার। কষ্ট যখন পেতে হবে 2 দিন, তাড়াতাড়ি যা।
কোনো কেস ছিল এ কদিন? ছিল না? চাবিটা নিয়ে গিয়ে ডাক্তারখানা ঝাঁট দিয়ে রাখবে। স্নানের পূর্বে সুটকেস খুলতে গিয়ে সে দেখলে সুটকেসের গায়ে অন্য কি একটা তালা লাগানো, তার চাবি নেই ওর কাছে। কি বিপদ! এ ঠিক তার বোন কমলার কাজ। সেই কাল আসবার সময় বাক্স গুছিয়ে দিয়েছিল, কিসের তালা কিসে লাগিয়ে বসে আছে। অনেক কষ্ট করে লোহার সরু শিক দিয়ে চার দিতেই তালাটা খুলে গেল। সুটকেসের ডালাটা তুলে নিজের ধুতি গামছা বার করতে গিয়ে সে কিন্তু বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল সুটকেসের ভেতরটাতে চেয়ে। এ কার জিনিসপত্র? শাড়ি কিসের? বাক্সের ওপরের দিকে থাকে থাকে সাজানো রং বেরঙের শাড়ি, তার নিচে ব্লাউজ গোটা 6-7, সায়া 2খানা, এছাড়া পাউডারের কৌটো, ক্রিম, আরো লম্বা ও গোল আকারের ছোট বড় সুদৃশ্য কৌটো সব, শিশি, সাবানের কেস, লেখার প্যাড, ফাউন্টেন পেনের কালি, একতাড়া চিঠি, আয়না, চিরুনি, আরো কত কি। সর্বনাশ! কার বাক্স এটা? প্রথমটা তার মনে হলো তার বোন কমলার সুটকেসটা কি ভুলে গোলমাল হয়ে, কিন্তু না, তা নয়। এরকম শৌখিন শাড়ি ও জিনিসপত্র তো কমলার নেই। তাছাড়া এ তো কোনো জায়গায় যাওয়ার প্রাক্কালে গুছিয়ে নেওয়া বাক্স। কমলা বাড়িতে বসে আছে, তার বাক্স এমন গোছালো থাকবার কথা নয়। হতবুদ্ধি প্রতুল বাক্সের জিনিসগুলো তুলে হাতে নিয়ে দেখতে লাগলো। একটা মখমলের বড় কৌটোর মধ্যে লকেটওয়ালা একটা হার, একটা আংটি, 2টি বড় বড় কানের পাশা, সোনার বড় সেফটি পিন একটা, গাছ কয়েক সরু সোনার চুড়ি, নতুন ওঠা কাঁচের চুড়িও 2 গাছা, খুব বড় বড় ঝকঝকে কাঁচ বসানো, কাজ করা। একটা মানিব্যাগে 4খানা 10 টাকার নোট, কিছু খুচরো। সম্পূর্ণ মেয়েলি সুটকেস, পুরুষের নামবন্ধ নেই সুটকেসের কোনো জিনিসে বা তার আবহাওয়ায়। প্রতুল 10 হাত মাটির তলায় সিঁধিয়ে গেল সব ব্যাপারটা বুঝে দেখে। সুটকেস বদল হয়েছে বেশ বোঝা গেল, কিন্তু কোথায় বদল হলো? ট্রেনে, না বালুরঘাট থেকে আসবার পথে মোটর বাসে? মোটর বাসেই হওয়া সম্ভব, কারণ ট্রেনে তার কামরায় কোনো মেয়ে তো ছিল না। পার্বতীপুর থেকে সে ট্রেনের যে কামরায় উঠেছিল তাতে হিন্দুস্থানি ও মারোয়াড়ি যাত্রী বোঝাই ছিল। তাদের মধ্যে এ সুটকেস কারো নয়, এ বাঙালি মেয়ের সুটকেস। আচ্ছা, মোটর বাসে যদি বদল হয়ে থাকে তবে কোন মেয়েটির বাক্সের সঙ্গে হওয়া সম্ভব? তা ভেবেই বা কি মীমাংসা হবে, কারণ যে কোনো মেয়ের সুটকেসের সঙ্গেই সম্ভব হতে পারে, যখন সকলের বাক্স ছিল মোটর বাসের ছাদে। যাক, সে কথা পরে ভাবা যাবে, তার যথেষ্ট সময় আছে। এখন মুশকিল হয়েছে এই যে যা পরনে আছে তা ছাড়া আর তার দ্বিতীয় ধুতি নেই, গামছা নেই, সাবান নেই, খুর নেই, লুঙ্গি নেই, কিচ্ছু নেই। আর এই 2জন চা বাগানো যা, ফরাসি ইকুয়েটোরিয়াল আফ্রিকাও তাই, কিচ্ছু মেলে না এখানে। এখান থেকে 7 মাইল দূরে একটি ছোট বাজারে কেঁদের দোকান আছে কাপড়ের, তবে সেখানে বাঙালি ভদ্রলোকের উপযুক্ত জামা কাপড় পাওয়া যাবে না। এখন আপাতত স্নান করে উঠে সে পরে কি, গায়ে দেয় কি, গামছা কোথায়, দাড়ি কামায় কিসে? নাপিত আছে বটে, কিন্তু তার সে কুলি খুঁড়ে প্রতুল কখনো কামাবে না, দাড়িবে নারদ মুনির মতো হয়ে গেলেও নয়। এমন বিপদে সে জীবনে কখনো পড়েনি। কি করে সে এখন? না, উপায় নেই। অনেক ভেবেচিন্তে সে দেখলে এই সুটকেস যারই হোক, এর মধ্যের গামছাখানি আর একখানি শাড়ি আপাতত তাকে ব্যবহার করতেই হবে, নিরুপায়। শাড়ি বার করতে গিয়ে আরো বিপদ। সাদা শাড়ি যা আছে সব জরিপাড়, আর তাঁতের দামি শাড়ি শান্তিপুরি কি ফরাসডাঙ্গা। মোটা 8 পৌরে গোছের শাড়ি যা আছে তার সব রঙিন,
দামি শাড়ি আছে এছাড়াও, কিন্তু এখনই একবার আপিসে যেতে হবে। কি পরে যাওয়া যায়? জরিপার শান্তিপুরি শাড়ি আর সাদা ব্লাউজ? না, ভেবে এর কুল কিনারা নেই। একটা যা হোক করতেই হবে। রঙিন একখানা শাড়ি পরে স্নান সেরে রেলে ব্যবহৃত যে আধময়লা জামা কাপড় বর্তমানে গায়ে আছে তাই পরেই যেতে হবে আপিসে ম্যানেজারের সঙ্গে দেখা করতে। ম্যানেজার সাহেবকে সব কথা খুলে বলে এর একটা পরামর্শও চাইতে হবে। দাড়ি কামানো হলো না। রঙিন শাড়ি পরে স্নান সেরে সে রেলের জামা কাপড়েই ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেল। ম্যানেজার ইংরেজ, নাম সিমসন। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা ঝোপের ছাঁটাই তদারক ছিল। প্রতুলকে দেখে পাইপ মুখ থেকে নামিয়ে বললে, হ্যালো ডক্টর, গুড মর্নিং। ইউ আর হিয়ার অলরেডি? থট ইউ ওয়ন্ট বি হিয়ার বিফোর টুমরো। প্রতুল বললে, এসেছি বটে, কিন্তু আমার বড় বিপদ স্যার। ওয়েল, হোয়াটস আমিস? সব শুনে সাহেব হো হো করে হেসে উঠল। সে ডক্টর, ইউ আর এ ডগ আফটার উইমেন। হোয়াট? সে ইট উইথ দ্য রোজ। ইফ আই ওয়ার ইউ। না স্যার, হাসি নয়, মুশকিলে পড়েছি। একখানা কাপড় নেই, জামা নেই, দাড়ি কামাবার খুর পর্যন্ত নেই। সাহেব হাসতে হাসতে বললে, সে বন্দোবস্ত হয়ে যাবে। আমার স্যুট একটা পাঠিয়ে দিচ্ছি, সেভিংস এর বাড়তি আছে, নিয়ে যাও। ইয়ং ম্যান তোমরা, তোমাদের রোমান্সে সাহায্য করব না এমন বেরসিক আমি নই। তোমাদের বয়সে রোমান্স কোথায় স্যার? বিপদ খুব। সোনার গয়না, মানি ব্যাগে টাকা। পুলিশে একটা খবর দেওয়া উচিত নয় কি শেষকালে? ও এখন থাক, আমায় তো বললে, এতেই হলো। তোমায় চোর বলে কেউ ধরতে পারবে না। আমার সামনে বাক্সের জিনিসের একটা লিস্ট করা যাবে এখন ওবেলা। চলো এখন আমার বাংলোয়, জিনিসগুলো দিই তোমায়। দিব্যি রোমান্স বাঁধিয়ে বসে আছো। ধন্যবাদ স্যার, আপনাকে কষ্ট দেবার জন্য আমি বড়ই। না না, কিছু বলার আবশ্যক নেই। চলো চলো। নিজের কোয়ার্টারে এসে খেয়ে বেয়ে সুস্থ হয়ে প্রতুল একটা সিগারেট ধরালে, তারপর শুয়ে পড়লো ঘুমিয়ে নেবার জন্য বটে, কিন্তু ঘুম আসে না কিছুতেই। এই অদ্ভুত ঘটনার কথা ভাবতে ভাবতে মাথা গরম হয়ে উঠল। প্রতুলের বয়স এই 25, সবে ডাক্তারি পাশ করে চা বাগানের চাকুরিটা পেয়েছে, বিবাহ হয়নি, বিশেষভাবে কোনো মেয়ের সম্পর্কে আসেনি কোনোদিনও। যাকে রোমান্স বলে গল্প উপন্যাসে ওই সে যা পড়েছে, তার নিজের জীবনে কই না, ঘটেনি। ডাক্তারি পড়বার সময় এক আধজন নার্সের সঙ্গে আলাপ হয়েছিল বটে, কিন্তু সে কিছু নয়, দিশি নার্স, তাদের দিকে তাকানোই যায় না তার রোমান্স। কিন্তু তার জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। আচ্ছা, কোন মেয়েটির সঙ্গে সুটকেস বদল হলো? বালুরঘাট থেকে যে মেয়েটি উঠল তার সঙ্গে, না ওই যে দুটি মেয়ে আগে থেকে বসেছিল তাদের কারোর সঙ্গে? বালুরঘাটের মেয়েটি বেশ সুন্দর, কলেজের ছাত্রী বটে। ওর সেই বইখানা অ্যাট ভিক্টোরিয়ান পোয়েটস, ওর থেকেই তা বোঝা গিয়েছে। কি নাম, কি জাত? ব্রাহ্মণ না কায়স্থ নাকি বৈদ্য? হঠাৎ তার মনে পড়ল সুটকেসটার মধ্যে নীল ফিতে দিয়ে বাঁধা একতাড়া চিঠি ছিল বটে। মেয়েটির নাম নিশ্চয়ই তাতে পাওয়া যাবে। এতক্ষণে এ কথা মনে হওয়া উচিত ছিল তার। উঠে সে সুটকেসটা খুলে ফেললে। শাড়ির নিচে একপাশে চিঠির তাড়াটা ছিল। সে সেটা হাতে করে বিছানার ওপর এসে বসল। চিঠি খান 15, একজনেরই হাতের, বেশ শৌখিন নীল লিনেন পেপারের খামের ওপর ঠিকানা লেখা, অমিয়া মজুমদার, কেয়ার অফ C.R. পাল, 226 নীলমণি দত্তের লেন, বাগবাজার, কলিকাতা। যাক, বাঁচা গেল, এই তো দিব্যি ঠিকানা পাওয়া গেল। আর ভাবনা নেই,
কালই একখানা চিঠি লিখে দেওয়া যাবে। মেয়েটিরও নিশ্চয়ই ভীষণ অসুবিধায় পড়তে হয়েছে। বেচারির একখানা শাড়ি নেই, ব্লাউজ নেই, তার উপর টাকা আর গহনা হারানোর দুশ্চিন্তা। মেয়েটি এতক্ষণে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তার উপর যদি তারই সুটকেস মেয়েটি নিয়ে গিয়ে থাকে, তবে তো সুটকেস খুলে মেয়েটি মূর্ছা যাবে। দেশ থেকে এখানে খাবার জন্যে সে কিছু পাটালি আর চিড়ে আনছিল ওই সুটকেসের মধ্যে। তাছাড়া একটা ছোট মানকচু আছে, আর আছে এক জোড়া জুতো, নতুনও তেমন নয়। এসব বাদে তার ধুতি, শার্ট, পাঞ্জাবি প্রভৃতি তো আছেই। ওর মধ্যেকার একটি জিনিসও মেয়েটির কোনো উপকারে আসবে না। মজুমদার? মজুমদার? মজুমদার কি জাত? কায়স্থ না বৈদ্য, নাকি ব্রাহ্মণ, নাকি অন্য কিছু? চিঠিগুলো পড়ে দেখবার ইচ্ছে হলো প্রতুলের। কে লিখেছে, মেয়ে না পুরুষ? শেষ পর্যন্ত সেই ইচ্ছে সে দমন করলে। দরকার নেই পরের চিঠি পড়বার, ওটা অন্যায়। সারা দিন রাত কেটে গেল বটে, কিন্তু প্রতুলের মন থেকে মেয়েটির চিন্তা কিছুতেই যেতে চায় না। যত সে অন্যদিকে মন দেবার চেষ্টা করে, ততই সেই একই চিন্তা, সেই বালুরঘাটের মেয়ে আর তার সুটকেস। পরদিন সে মেয়েটিকে একখানা চিঠি দিলে। মাননীয়াসু পাঠ ব্যবহার করে সে সুটকেস বদলের সব অবস্থা খুলে জানালে। সুটকেসের মধ্যে যা যা ছিল, গহনা, টাকা, বস্ত্রাদির একটা তালিকাও দিলে চিঠিতে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য মার্জনা ভিক্ষাও বাদ গেল না। সে যে কি ভীষণ লজ্জিত ও দুঃখিত হয়েছে এজন্যে অন্তত 3 বার সে কথা লিখলে 3 জায়গায়। তার নিজের সুটকেসটি কি ওখানে আছে? চিঠি ডাকে দিয়ে 2-3 দিন দুরু দুরু বক্ষে উত্তরের প্রতীক্ষায় রইল প্রতুল। না জানি কি উত্তর আসে। খুব রাগ করে কি চিঠি লিখবে? পুলিশে খবর দেবার ভয়টয় দেখি। 9 দিনের দিন উত্তর এলো। মান্যবরেষু, মহাশয়ের পত্রে অবগত হইলাম, হিলি স্টেশনে মোটর হইতে নামিবার সময় আমার ভাগিনেই শ্রীমতী অমিয়ার সুটকেসটি ভ্রমক্রমে আপনার সহিত বদল হইয়া গিয়াছে। আপনার সুটকেসটিও আমার ভাগিনেই সহিত আসিয়াছে। জিনিসপত্রাদির কথা যাহা উল্লেখ করিয়াছেন, সুটকেসের মধ্যে উহার অতিরিক্ত কিছুই ছিল না। মহাশয় ভদ্রলোক, আপনাকে এই অসুবিধায় ফেলিবার নিমিত্ত আমার ভাগিনেই যথেষ্ট লজ্জিতা। তাহার পক্ষ হইতে আমিও আপনার নিকট বারবার ত্রুটি স্বীকার করিতেছি। বাক্সটি ইনসিওর্ড আনপেইড রেলওয়ে পার্সেলে পাঠাইয়া দিবেন। আপনার সুটকেসটিও সেইভাবে পাঠাইব। রেলের রসিদটা উপরের ঠিকানায় পাঠাইয়া বাধিত করিবেন। বিনীত, শ্রী ভবতারণ চক্রবর্তী। পত্র পেয়ে প্রতুলের যে কিছু আশাভঙ্গ না হয়েছিল এমন নয়। প্রথমত, এই মেয়েটি যে কোনটি তার কিছুই বোঝা গেল না। বালুরঘাটের সেই মেয়েটি যে এই অমিয়া মজুমদার, তার কোনো প্রমাণ নেই। চিঠি একখানা মেয়েটির কাছ থেকে আসবে এমন আশা করা নিতান্ত অসঙ্গত ছিল না। কোথা থেকে আবার মেয়ের মামা শ্রী ভবতারণ চক্রবর্তী এসে জুটল মাঝখানে। তবে মামা থাকাতে একটা ব্যাপার খানিকটা পরিষ্কার হয়ে গেল, মেয়েটি ব্রাহ্মণ, সেও ব্রাহ্মণ। তাতে অবশ্যই এমন কিছু সুবিধা যে কি, প্রতুল ভালো করে যখন ভাবলে তখন বুঝেই পেল না। পরদিন লোক পাঠিয়ে সে সুটকেসটি রেলে বুক করে দিলে এবং তার নিজের সুটকেসটিও সে সপ্তাহের শেষে একদিন অক্ষত অবস্থায় কুলির মাথায় চেপে তার কোয়ার্টারে এসে পৌঁছল। জিনিসপত্র নাড়াচাড়া হয়েছে বটে, কিন্তু ঠিক আছে, এমনকি চিড়ে ও তালের পাটালিটা পর্যন্ত। ব্যাপারটা বেমালুম মিটে গেল। এরপর আর কি ঘটতে পারে? কিছুই নয়। প্রতুল কিন্তু কিছুতেই মেয়েটির কথা একেবারে ভুলতে পারলে না। তার তরুণ জীবনে এই প্রথম নারী সংক্রান্ত ঘটনা। রোমান্স না হলেও
রোমান্সের কল্পনা মনে জাগে বই কি, বিশেষত চা বাগানের এই নির্জন জীবনে। তাছাড়া কোন মেয়ে ছিল এটি? সেই বালুরঘাটের? মেয়েটির কাছ থেকে একখানা ধন্যবাদ জানিয়ে চিঠি আসবে এই আশাও প্রতুলের ছিল, তা আসেনি। 5 মাস পরে প্রতুল আবার ছুটি নিয়ে বাড়ি রওনা হলো। অনেকদিন দেশে যায়নি, মনটা ব্যাকুল ছিল আত্মীয় স্বজনকে দেখবার জন্যে। ওর বোন কমলাকেও বড় ভালোবাসে। কমলার বিবাহের কথাবার্তা চলছে, সামনের বৈশাখেই বোধহয় বিয়েও হয়ে যাবে। তার আগে কমলাকে নিজেদের মধ্যে আপনভাবে দিন কতক পেতে চায়, সেজন্যেও আরো বিশেষ করে বাড়ি যাওয়াটা দরকার। হিল স্টেশনে নেমে বসে থাকতে হলো। একখানি আপ ট্রেন এলে তারও যাত্রী নিয়ে তবে মোটর বাস ছাড়বে। প্ল্যাটফর্মে কিছুক্ষণ পায়চারি করতে করতে কলকাতার ট্রেন এসে পৌঁছলো। যাত্রীর ভিড় তেমন ছিল না, কয়েকটি মাত্র লোক ট্রেন থেকে নামলো। হঠাৎ প্রতুল থমকে দাঁড়ালো। বালুরঘাটের সেই তরুণী কলেজের ছাত্রীটি একা ট্রেন থেকে নামছে। ওর হাতের দিকে চেয়ে সে কিন্তু চোখে অন্ধকার দেখলে কিছুক্ষণের জন্য। ট্রেনের দরজা থেকে কুলি যে সুটকেসটাকে মাথায় চাপিয়ে নিলে মেয়েটির, সেটি তার অত্যন্ত পরিচিত সে সুটকেসটি নয়, সেটি ছিল টিনের, আর এটি চামড়ার বড় একটা সুটকেস। মোটর বাস ছাড়বার সময় নেই বেশি। প্ল্যাটফর্মে নেমে মেয়েটি একবার চারিদিকে চেয়ে দেখলে, যেন একটু হতাশ হয়ে পড়ল। মোটর বাসে উঠবার সময় প্রতুল শুনলে মেয়েটি কন্ডাক্টরকে বললে, বালুরঘাটের সাব ডেপুটি বাবুর বাড়ি থেকে কোনো লোক আসেনি? কন্ডাক্টর বললে, डिप्टी साहब नहीं माई जी, आप उठिए, हरज क्या, बालूरघाट में उतर देगा। বাস চলেছে। মেয়েটির প্রতি ঔদাসীন্য এসে গিয়েছে প্রতুলের। সে অন্যদিকে চেয়ে আছে, অন্য কথা ভাবছে। বাক্সের অদল বদল হয়েছিল বলেই তার মন বালুরঘাটের মেয়েটির প্রতি আগ্রহান্বিত হয়ে উঠেছিল। মেয়েটি সুন্দরী বলে নয়, সুন্দরী মেয়ে সে অনেক দেখেছে। এমন একটা ঘটনা ঘটেছিল যে মেয়ের সম্পর্কে তার প্রতি মন আকৃষ্ট হওয়া খুবই স্বাভাবিক। প্রতুল কেন, সকলেরই হয়, আরো বেশি করে হয় এর ওপরে যদি মেয়েটি সুন্দরীর পর্যায়ে পড়ে। কিন্তু এ যখন সে মেয়ে নয়, প্রতুল ওর সুটকেস দেখেই তা যখন বুঝলে, সেই মুহূর্তে প্রতুলের মন থেকে মেয়েটি একদম মুছে গিয়েছে। যাকে নিয়ে তার মন নিভৃতে কত স্বপ্নজাল বুনেছিল একসময় ভাটিখালি চা বাগানের বনানী বেষ্টিত নির্জন বাংলোতে, এ সে মেয়ে নয়। যাত্রীদের ভিড় বেশি নেই, ভদ্রলোকও নেই সে আর মেয়েটি ছাড়া। ড্রাইভারের ঠিক পেছনে রেলিং দিয়ে অন্য যাত্রীদের বসবার জায়গা থেকে পৃথক করা রিজার্ভ সিটে মেয়েটি বসে আছে। প্রতুল তার ঠিক পেছনের লম্বালম্বি ভাবে পাতা বেঞ্চি প্রথমেই বসেছে, রিজার্ভ সিটের পিতলের গড়াদে ঠেস দিয়ে। একটা ছোট বাজারে বাস দাঁড়ালো, দু একজন যাত্রী ওঠানামা করলো। প্রতুল লক্ষ্য করলে মেয়েটি তার দিকে চেয়ে চেয়ে দেখলে। কি যেন বলবার আছে ওর, কিন্তু বলতে বাধো বাধো ঠেকছে, ভাবটা এইরকম। কি বলবার থাকতে পারে মেয়েটির? সে কি এগিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে কথা কইবে? মোটর বাস ছাড়বার কিছুক্ষণ পূর্বে হঠাৎ মেয়েটি ওর দিকে ফিরে বললে, আপনি কি বালুরঘাট যাবেন? প্রতুল চমকে উঠে বললে, বালুরঘাট? হ্যাঁ, তা না, বালুরঘাট কেন বলুন তো? প্রতুলের উত্তর দেওয়ার ধরন ও অবস্থা দেখে তরুণীর সুন্দর মুখের হাসির অতি ক্ষীণ অস্পষ্ট রেখা ঈষৎ ফুটে উঠেই মিলিয়ে গেল। সে বললে, দেখুন, আমি না বড়ই মুশকিলে পড়ে গেছি। রাত হয়ে গেল। বালুরঘাটে আমার কাকা গভর্নমেন্ট অফিসার, বাসা থেকে লোক আসবার কথা আছে নর্থ বেঙ্গলের সময়। আমি একটা ট্রেন আগে এসে পড়েছি। কি করে বাসায় যাব?
তাছাড়া আপনি যদি আগে নেমে যান তবে গাড়িতে আর দ্বিতীয় ভদ্রলোক নেই। এই অন্ধকার রাত, এ পথে ভয়ও তো আছে বলে জানি। মেয়েটি যেন অসহায় ভাবে ওর মুখের দিকে চাইলে। প্রতুল লাফিয়ে উঠল প্রায়, বললে, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি আপনাকে পৌঁছে দেবো বাড়িতে, আমিও ওখানেই যাব, চলুন। মেয়েটি যেন সাহস ও আশ্বাস পেয়ে মনের বল ফিরে পেল, কিন্তু মুখে বললে, আপনাকে সে বড় কষ্ট দেওয়া হবে। আপনি বালুরঘাট নেমে দয়া করে আমাকে একখানা গাড়িতে তুলে। আরে কিছু না, কিছু না, আপনি সেজন্য কিছু মনে করবেন না। কার বাসায় যাবেন আপনি? আমার কাকা ওখানকার সাব ডেপুটি সুধাংশু কুমার মজুমদার। প্রতুলের বুকের মধ্যে হঠাৎ যেন দুলে উঠল। যে কথাটা ভুলেছিল এতক্ষণ, সেটা আবার ওর মনে সাড়া জাগালো। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন, আপনার নামটি কি জিজ্ঞেস করতে পারি? আগে, আমার নাম অমিয়া মজুমদার। প্রতুলের মাথা ঘুরে উঠল। বাস, লোকজন, গাছপালা, পৃথিবী, আকাশ বাতাস দুলে উঠল যেন বিরাট একটা ভূমিকম্প। অমিয়া মজুমদার, অমিয়া মজুমদার। অতি কষ্টে নিজেকে সামলে বললে, আবার আর একটা কথা বলবো, কিছু যদি মনে না করেন। আপনার সঙ্গে আমার সুটকেস বদল হয়েছিল গত পুজোর ছুটির সময়। আমারই নাম প্রতুল ভট্টাচার্য, আমি ভাটিখালি চা বাগানে থাকি, ডাক্তার। মেয়েটির ডাগর চোখে বিস্ময় ও কৌতূহলের দৃষ্টি ফুটে উঠল। অল্পক্ষণ চুপ করে ওর দিকে চেয়ে থেকে বললে, ও, আপনি প্রতুল বাবু? আপনাকে আমি চিনি। আমাকে আমাকে চেনেন কিভাবে? সেবারে বাসে আমার একখানা বই পড়ে যাওয়াতে আপনি আমায় কুড়িয়ে দিয়েছিলেন না? প্রতুল হেসে বললে, হ্যাঁ, ঠিকই বটে, মনে পড়েছে। কিন্তু বাক্স বদলের চেনাটা বড় বেশি রকম করে চেনা নয় কি? ও, কি কষ্ট দিয়েছিলাম আপনাকে, মনে থাকবে চিরকাল। মেয়েটি প্রতিবাদের সুরে হাসি মুখে বললে, না না, তা আর কি, অমন ভুল তো হয়েই থাকে, আমারই দোষ। আপনার কি দোষ? আমার দোষ। যতই তাড়াতাড়ি হোক নিজের জিনিস দেখে নেওয়া উচিত ছিল। আপনি কোন কলেজে পড়েন? স্কটিশ চার্চে। এবার দেবেন বুঝি বিয়ে? 3rd ইয়ার শেষ হবে এবার, সামনের বারে দেব। আপনার মামার নাম বুঝি ভবতারণ বাবু? মামার বাড়িতে থাকেন বুঝি? না, মামার বাড়ি ওটা নয়, মামা একা থাকেন, উনি জ্যোতিষী, কেউ নেই বাসায়, আমি রাঁধি, মামা আর আমি থাকি। রাত্রি 8:30টার সময় বালুরঘাটে বাস এলো। প্রতুল মেয়েটিকে বললে, আপনাদের বাসা কত দূর, একখানা গাড়ি করি? মেয়েটি বললে, গাড়ি করতে হবে না, কুলির মাথায় দিয়ে চলুন যাই, ওই মোড় ঘুরলে 3 মিনিটের পথ। এরা বাসায় পৌঁছতেই একদল বালক বালিকার উল্লাস সূচক কলরবের মধ্যে ওদের অভ্যর্থনা হলো। মেয়েটির কাকা সুধাংশুবাবু প্রতুলকে যথেষ্ট আপ্যায়িত করলেন। প্রতুল তখনই চলে যেতে চাইলে, সেই কথাতে তিনি কর্ণপাত করলেন না। রাত্রে তিনি কোথাও তাকে যেতে দেবেন না, কাল সকালে সেই পরামর্শ হবে কখন যাওয়া যায় না যায়। আপাতত হাত মুখ ধুয়ে বিশ্রাম করে একটু চা খেলে তিনি কৃতার্থ হবেন। ইতিমধ্যে বাড়ির মধ্যে মেয়েটির দ্বারাই রাষ্ট্র হয়ে গেল যে এই সেই লোক যার সঙ্গে তার বাক্স বদল হয়েছিল। এতক্ষণ পর্যন্ত প্রতুল ছিল মাত্র জনৈক সহৃদয় পথিক ভদ্রলোক, যিনি তাদের অমিয়াকে একা আসতে দেখে দয়া করে তাকে বাসায় পৌঁছে দেবার কষ্ট স্বীকার করেছেন। কিন্তু এই কথা প্রকাশ হবার পরে প্রতুল বাসা শুদ্ধ সকলের নূতনতর কৌতূহল ও প্রশংসার কেন্দ্র হয়ে উঠল। মেয়েটির কাকা বাড়ির মধ্যে থেকে এই কথা শুনে এসে তাকে বললেন, আপনার সম্বন্ধে যে কথা শুনলাম অমির মুখে, তাতে আপনাকে আর সাধারণ ভদ্রলোক বলে ভাবতে পারিনি তো। আপনি অতি মহৎ লোক, এভাবে যে আপনার সঙ্গে আলাপ হয়ে যাবে এ তো ধারণার অতীত।
বেশি কিছু আমি আপনার সামনে আপনার সম্বন্ধে বলবো না, তবে এইটুকু বলছি যে আমরা বাসার সকলেই আপনাকে পরমাত্মীয় বলে গণ্য করি প্রতুলবাবু। অমিও বাড়ির মধ্যে ওর কাকিমার কাছে বলছিল আপনার সম্বন্ধে ওর যথেষ্ট উঁচু ধারণা। প্রতুলের মুখ লজ্জায় ও সংকোচে লাল হয়ে উঠল, বিশেষ করে সুধাংশুবাবুর এই শেষের দিকের উক্তিতে। একটু পরে চা ও খাবারের রেকাবি হাতে মেয়েটি বাইরের ঘরে ঢুকে প্রতুলের সামনে টেবিলের ওপর সেগুলো রেখে বললে, হাত মুখ ধুয়েছেন? একটু চা খেয়ে নিন। সুধাংশুবাবুর হঠাৎ কি একটা কাজের কথা মনে পড়ে যাওয়াতে তিনি বললেন, অমি তুই এখানে বস, একটু ওকে আর এক পেয়ালা চা এনে দিস, আসছি আমি আধ ঘন্টার মধ্যে। সুধাংশুবাবুকে আর বাইরের ঘরে দেখা গেল না। প্রতুল ইতিমধ্যে মেয়েটির সম্বন্ধে অনেক কথাও জেনে ফেললে। ওর বাবা মা নেই, অনেক দিন হলো মারা গেছেন, কাকা মানুষ করছেন বহুদিন থেকে। আইএতে মেয়েটি 20 টাকা স্কলারশিপ পেয়েছিল, কলেজে ও ফাইন আর্টস সোসাইটির সেক্রেটারি, কলেজে গানের প্রতিযোগিতায় প্রথম হয়ে মেডেল পেয়েছে এবছর, কলেজ ম্যাগাজিনে ওর লেখা ছোট গল্পও বেরিয়েছে, বিএ পাশ করে ও নিশ্চয়ই এমএ পড়বে, ইত্যাদি ইত্যাদি। মেয়েটি সরাসরিভাবে এসব সংবাদ প্রতুলকে বলেনি। প্রতুলের প্রশ্নে কতকটা নিজে থেকে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলেছিল যে প্রতুলের তথ্যগুলি অজ্ঞাত রইল না আধ ঘন্টা সময় শেষ হবার আগেই। সুধাংশুবাবু পুনরায় বাইরের ঘরে ঢুকতেই অমিয়া উঠে চলে গেল। পরদিন সকালে উঠে প্রতুল যাবার উদ্যোগ করতেই সুধাংশুবাবু ওকে জানালেন, বাড়ির মধ্যে বলেছে এবেলা যাওয়া তার হবে না, খেয়ে দে ও বেলা ধীরে সুস্থে গেলেই চলবে। প্রতুলের সম্বন্ধেও সুধাংশুবাবু অনেক কথা জানলেন কথায় কথায়। সে এমবি পাস করেছে 8 বছর, চা বাগানে চাকরি করে, 100 টাকা মাইনে পায়। ওরা রাড়ি শ্রেণীর ব্রাহ্মণ, বাবা মা বেঁচে আছেন, দেশে জায়গা জমি আছে, ইত্যাদি ইত্যাদি। বাঙালির সংসার, বাপ মা মরা বয়স্থা মেয়ে কাকার ঘাড়ে। পাত্র হিসেবে প্রতুল ভালোই, সম্মুখে শুভ বৈশাখ মাস। অতএব এরপরে আর খুব বেশি কিছু বলবার নেই, থাকবার কথাও নয়। ভাটিখালি চা বাগানের সেই কোয়ার্টারে প্রতুল একদিন তার তরুণী পত্নীকে ঠাট্টার সুরে বলেছিল, কি আর বাক্স বদল করবে? অমিয়া ক্রোধে ঘাড় বেঁকিয়ে উত্তর দিয়েছিল, বলো না, কি কষ্ট সেদিন আমার, কলেজে যাব, বাক্স খুলে দেখি ধুতি, গেঞ্জি, লুঙ্গি, শার্ট। মা গো, আমার চোখে জল চলে এলো। কি পরি তখন বুঝিনি, বাড়িতে দ্বিতীয় মেয়ে মানুষ নেই, নেই উঠে কি পরি তার নেই ঠিক। কি বিপদ গিয়েছে সেদিন আমার। আর বাক্স বদল হলো নাকি একজন গিয়েও লোকের সঙ্গে। বাক্সের মধ্যে আবার চিড়ে, গুড়, পুরনো তালি দেওয়া জুতো। ও ম্যাগো। প্রতুল বললে, হায় হায়, বাক্স বদল তো পদে আছে, সেই গেঁয়ো লোকটার সঙ্গে একদিন মালা বদল হয়ে যাবে, তা কি আর তখন জানতে? শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বাক্স বদল। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।